কিন্তু আমার কাছে কিন্তু আমি দেখতে পাই যে মানুষ অপেক্ষা করে আছে যে আওয়ামী লীগ কখন তারা যে আছে এটা জানান দিলে তার মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায় থাকবে। আপনি কোর্টে যাক না, যেই আইনজীবী যাবে সেই আইনজীবীর সাথে কত আইনজীবী যায় আপনি কল্পনা করতে পারবেন, কারণ ওটা হচ্ছে এভিনিউ মনে করবে যে এই দিয়ে তো ভাই আমি সামনে আসতে পারি। তারেক রহমান আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু বলেছেন আইনি প্রক্রিয়ার কথা। হ্যাঁ, এইটা যদি মনে করেন, এটা হলো আমি মনে করি যে খুব সূক্ষ্মভাবে তারেক রহমান কিন্তু হয়তো খুব সূক্ষ্ম, মানে উনি যদি সচেতন ভাবে দিয়ে থাকেন তাহলে সূক্ষ্মভাবে উত্তরটা দিয়েছেন, সূক্ষ্মভাবে একটা মেসেজ পৌঁছাইছেন যে আওয়ামী লীগ চাইলে আইনি আইনি চ্যালেঞ্জ করে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি আসলে উনি দিয়ে থাকেন এই মেসেজটা। কিন্তু এই কথাটা যদি আমি ইন্টারপ্রেট করেন, কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু একটা রাস্তা উনি খুলছেন, যে রাস্তাটা বলছেন যে এই রাস্তায় যান, এই রাস্তায় গেলে আমরা বাধা দেব না, এটা হয়তো বলছে। আমার কাছে যদি এটা ইতিবাচক হয়, আর যদি এটা বাদ হয় সেটা আমি জানি না। তার এই কথাটা কতটা মন থেকে কত অন্তর থেকে আই ডোন্ট নো, বিকজ আই ডোন্ট নো। আমি গত 17 বছর ধরে তো আপনি তাকে চিনেন না, তাই না? তার সাথে নাই, তার ইন্টারাকশন নাই, তার কথা বক্তৃতা শোনা ছাড়া তার কোনো নাই, সামাজিক কোনো নাই। তা এটা তার আমার কাছে মনে, প্রথম আপনি যদি ধরেন এটা সাধারণ উত্তর সেটা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি তাকে ব্রিলিয়ান্ট ভাবতে চাই। মানে এখন যেহেতু ভাবি প্রধানমন্ত্রী, এখন তো তারা আমার মেধাবী বলতে হবে বা আর কিছু না হোক জ্ঞানী বলতে হবে। তো সেটা হিসেবে যদি বলেন তাহলে এটা সূক্ষ্ম একটা প্যাসেজ দিল যে যাও তোমরা আইনি চ্যালেঞ্জ করো, এটার বিরুদ্ধে কোর্টে যাও, সুপ্রিম কোর্ট হাইকোর্টে তো যেতেই পারে আওয়ামী লীগ। এই নির্বাহী আদেশের বিরুদ্ধে আজকেই তো তারা মানে যেদিন নেক্সট ওয়ার্কিং ডেতেই তো তারা কোর্টে যেতে পারে, যে কোনো একজন আইনজীবী উঠতে পারে। সেইটা আওয়ামী লীগের প্রস্তুতি আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। বাট এটি যদি আওয়ামী লীগের আসলে সাংগঠনিক সেরকম ক্ষমতা থাকতো, আইনজীবীদের মধ্যে যদি সেরকম সাংগঠনিক মানে ভাবে শক্তিশালী নেতা থেকে থাকতো, তাহলে সে কিন্তু কোর্টে চলে যেতে পারতো। এটা যেদিন নির্বাচন হচ্ছে সেদিনই তারা যেতে পারতো, সেদিন তো তাদেরকে কেউ মারতে আসতো না। এখনো সুযোগ আছে, আসতে বলছেন আগামীকাল যদি কেউ যায়, কাল পরশুর মধ্যে যদি কেউ যায়। আরে ভাই এই অপরচুনিটি তো আপনার, এই অপরচুনিটি তো ধরেন আপনার নিরপেক্ষ সময়ের জন্য আপনার প্রয়োজন ছিল। সবচেয়ে নিরপেক্ষ সময়টা কখন ছিল? নির্বাচনের আগে 48 ঘন্টা সবচেয়ে অপরচুনিটি। আপনি সে সময় আপনি যদি কিছু করে তখন তো এটা নির্বাচনী সহিংসতা হবে। সে তো কোর্টে যেতে পারতো, কোর্টে যা সে আপিল করতে পারতো। করছে? আমি জানি না সেদিন কার্যদিবস ছিল কিনা। যদি কার্যদিবস থাকে, কার্যদিবস ছাড়া তো আপনার একজন বিচারপতি তো সবসময় রেডি থাকে যে কোনো সময়ের জন্য। চেম্বার যত আছি গেছে আওয়ামী লীগের এই বুদ্ধিটা দেওয়ার মতো লোক আছে কিনা আমি জানি না, বা আমার এই বুদ্ধিটা হয়তো তাদের পছন্দ না হইতে পারে, তারা এটা কোনো পথই মনে করে না। কিন্তু তারেক রহমান কিন্তু এই পথটাকেই কিন্তু বাছাই দিছে, খেয়াল করে দেখেন। আমার মনে হচ্ছে একটা অ্যাভিনিউ তিনি খুলে দেখাইছেন যে অ্যাভিনিউ তোমরা হাঁটতে পারো। আমি ভাবতে চাই আমরা অভাবিক পজিটিভ ভাবতে চাই, কিন্তু এত উদার ভাবারও কোনো কারণ কেউ মনে করেন না। বাংলাদেশের রাজনীতিতে যারা এই শেখ হাসিনা এবং খালেদা জিয়া বা তারেক রহমানদের ডিল করেন, ভাবেন, তার বিশ্লেষণ করেন, তারা তারেক রহমানকে এত উদার ভাবতেছেন না। তারেক রহমান শেখ হাসিনার মামলার ব্যাপারে বলেছেন, সে ব্যাপারে তিনি বলেছেন এটা আইনি ব্যাপার। আপিল তো যে কোনো সময়, যদিও একটা আইনি কোনো পদ্ধতি আছে যেটা আপিল করা যাবে না, এটা কোনো কথা না। মৃত্যুদণ্ড যে কেউ যে কোনো সময় আপিল করতে, আসিফ নজরুলরা যে আইনটা করছে এটার বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে না আসামি পক্ষ। এটাই সংশোধিত আইন যেটা ট্রাইব্যুনালের, এটা আগে ছিল। ভাই এইসব আইন সংসদ থাকা অবস্থায় এই আইনটা চ্যালেঞ্জ করে তো কোর্টে যেতে পারে, সেটা চ্যালেঞ্জ করতে পারে, আইন চ্যালেঞ্জ করতে পারে, এটা চ্যালেঞ্জ করে তো কোর্টে যেতে পারে। আপনি কোনো না কোনো কথা তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে হবে মাঠের মধ্যে। আপনি আমি জাস্ট বলে বিশ্বাস করেন, আমি ওইভাবে সাংগঠনিক কোনো নেই, কিন্তু আমার কাছে কিন্তু আমি দেখতে পাই যে মানুষ অপেক্ষা করে আছে যে আওয়ামী লীগ কখন তারা যে আছে এটা জানান দিলে তার মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায় থাকবে। আপনি কোর্টে যাক না, যেই আইনজীবী যাবে সেই আইনজীবীর সাথে কত আইনজীবী যায় আপনি কল্পনা করতে পারবেন, কারণ ওটা হচ্ছে এভিনিউ মনে করবে যে এই দিয়ে তো ভাই আমি সামনে আসতে পারি, আমি তো সামনে আসতে পারি। জুনিয়র আইনজীবী গুলো তো, একজন সিনিয়র যদি এটা দায়িত্ব নেয়, জুনিয়র আইনজীবী তো তার পিছিয়ে দৌড়াবে যে ভাই এটা সুযোগ আমাদের, আমরা অ্যাটলিস্ট এই সুযোগটা ব্যবহার করি, আমরা প্রকাশ্যে আসি, আমরা আমাদের কাজ করি। আর আপনি কি মনে করেন না আওয়ামী লীগের আইনজীবীরা কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। বহু আইনজীবী আমি জানি আওয়ামী লীগের করতেছে, কিন্তু এই দায়িত্ব তো কেউ নেবে না।
কাউকে না কাউকে নিতে হবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, নিবে আওয়ামী লীগের একটা জিনিস হলো, তারা সবকিছু চায়া বসে থাকে হলো সেই কাছে না, আকাশে চাতক পাখির মতো আকাশের দিকে চায়া থাকে, সব আমাকে দান করবে, আমি কেমনে আর্ন করব এটা তো তার থাকতে পারে। আর্নটা হলো আর্ন করে, কিন্তু আর্ন কোনটা করে, সেটা করে হলো ওই যে সুযোগ সন্ধানীরা এসে টাকা পয়সা কামাই নিয়ে যায়, আর গরিব মানে যারা রিয়েল রাজনীতি করে এরা চায়া থাকে ওর দিকে চায়া থাকে যে ও কখন আমার 2 পয়সা দান করবে সেটা দিয়ে আমি চলবো। একেবারে এগুলো ঠিক না। আওয়ামী লীগের এই যে নির্ভরশীল মানে পুরা কাঠামোটাকে নির্ভরশীল কাঠামো করে ফেলা হয়েছে। কোনো কাঠামো কিন্তু নির্ভরশীল হওয়া উচিত না। এভরি সিঙ্গেল থিং এর বিকল্প আছে বলেই তো সে ধরেন এই যে আমাদের একটা নির্বাচন হয়েছে, ধরেন একজন সভাপতি থাকে, একজন সহসভাপতি থাকে, কেন সভাপতি না থাকলে সহসভাপতি লিড করবে, সাধারণ সম্পাদক না থাকলে সহকারী সাধারণ সম্পাদক লিড করবে, এটি তো নিয়ম, এটাই তো কাঠামো হওয়ার কথা ছিল। কিন্তু আপনি দেখছেন পুরো কাঠামোটা ধাম করে পড়ে গেছে, কারো কোনো কথা নাই, কারো কোনো কথা নাই, সভানেত্রী ছাড়া কেউ নেই, সভানেত্রী ছাড়া কেউ নাই। সভানেত্রী মেসেজ পাঠাতে হলে মোহাম্মদ আলী আরাফাত স্ক্যানে কয়দিন একটু টুকটা করছিল, সে মোহাম্মদ আলী আরাফাত সভানেত্রীর কিছু ক্লিপ পায়, সে ক্লিপ প্রচার করে। আর আরেকজন নওফেল বিভিন্ন জায়গায় কথা বলতেছেন, আর তো কাউকে দেখি, আর তো কেউ কথা বলে না। এই দুইজনকে খুব সক্রিয় দেখা যাচ্ছে। খালি নেত্রী দিতে হবে, নেত্রী বলতে হবে, নেত্রী টাকা দিতে হবে, নেত্রী। আপনি জানেন না যে কোনো কিছু আপনি প্রস্তাব দিবেন, আওয়ামী লীগ নেতাদের যে ফান্ডের অভাব, ফান্ডের এই টাকা গেল কই? আওয়ামী লীগ বিক্রি করে যে টাকা অর্জন হলো সেই টাকা কই? শেখ হাসিনা এগুলো বলেছে যে এখন আওয়ামী লীগের কিছু দাও। কিন্তু একটা আসার কথা শুনেন, এই প্রশ্ন যাওয়ার আগে বলি, আসার একটা মজার বিষয়, এই যে 4 জন রিক্সা চালক আওয়ামী লীগের বঙ্গবন্ধু বিনিয়োগ 23 বঙ্গবন্ধু অফিসে পতাকা তুলে সেলুট দিচ্ছেন। দীর্ঘ সময় তারা তাদেরকে আমাদেরও সেলুট, আমার সেলুট, আমিও তাদেরকে সেলুট জানাই। এবং অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, 2-1 জায়গায়, কালকে তো বলছিলাম বিপিনুরের এলাকায় খুলছে, মুন্সিগঞ্জে আওয়ামী লীগের অফিস খুলছে, জেলায় শহরে বা উপজেলা শহরে আওয়ামী লীগের অফিস খুলছে, মিছিল তারা নৌকার মিছিল টিছিল করছে। যে এরা হয়তো সাহসী আওয়ামী লীগ কর্মী, যার দরুন তারা এরাই সামনে আসবে, যাই সাহস দেখাবে সেই সামনে আসবে। যাক, এখন ঘটনাটা হলো এই যে আমি প্রশ্ন করলাম আপনাকে, এই যে প্রতিশোধ পরায়ণ নেওয়ার জন্য তিনি বলছেন তার বর্তমান প্রতিপক্ষকে বা বর্তমান বন্ধুদের প্রতিপক্ষ নেওয়ার জন্য, তাহলে বাকি অর্ধেকাংশ মানুষের কি হবে যারা আওয়ামী লীগ করে? তারা কি প্রতিশোধের মধ্যেই থাকবেন, প্রতিরোধের মধ্যেই থাকবেন, মানে তাদেরকে কি দমানোর মধ্যেই থাকবেন? না, আপনি যদি স্বাভাবিকভাবে বা সহজভাবে তার উত্তরটা দেখেন তাহলে ওটা প্লেনলি এটা প্রশংসাই করতে পারেন। কারণ তিনি ঐক্যের কথা বলছেন, তিনি মারামারি বন্ধের কথা বলছেন, কোনো মারামারি যেন না করে, সংঘাত না করা, সেটা আমি বিশ্বাস করতে চাই এটা সবার ক্ষেত্রেই বলেছেন। কিন্তু কথা হচ্ছে তার নেতা কর্মীরা শুনবেন, কারণ যেদিন শপথ পাঠ করবেন তারপরের দিন রাত থেকে শুরু হবে, সেই দিন রাত থেকে শুরু হবে যে বাংলাদেশ কোন দিকে, ওইটা হলো আসল দিন, যেদিন বোঝা যাবে একটা বড় ধাক্কা কিন্তু পেরিয়ে গেছে। কিন্তু শপথ নেওয়ার দিনটা কিন্তু আরো একটা বড় দিন। সেই দিন রাতে বিএনপি নেতা কর্মীরা কি করে বা তারপরের দিন কি করে বা তারপর 1 সপ্তাহ কি করে সেটার উপর নির্ভর করবে। এটা যে শুধু জামাতের ব্যাপারে বলছেন আমার বিশ্বাস করি না, আমি মনে করি সবার কথা। আমি চাইলে 2টা প্যারা পড়ি, ছোট ছোট 2টা প্যারা একসঙ্গে আছে। তিনি নেতাকর্মীদের শান্ত সতর্কতার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল বুঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়। তারেক রহমান বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোন রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দল মত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই হোক, কোনো অজুহাতে দুর্বলের উপর সবলের আক্রমণ নেওয়া হবে না। তিনি বলেন, ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল বা অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান, আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। না, আপনি দেখেন এটা তো একজন নেতা এইভাবেই কথা বলবেন, আমি এর মধ্যে আমি দেখি না। আমি মনে করি যে এটাকে পজিটিভলি দেখতে হবে, বিশ্বাস করলে করা যায়। বাট এটাও তো একটা চ্যালেঞ্জ যে উনি এটা বলেছেন, আমরা বাইরে দেখি। তা আওয়ামী লীগ তো এই চ্যালেঞ্জটা নিতে হবে যে ওনার বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করলাম, বাইরে সে দেখ কি হয়, আসেন পরীক্ষা তো করতে হবে ভাই। তার কথাটাকে আপনি বিশ্বাস করে মাঠে আসতে হবে তো, যে তার কথাটা ঠিক না বা তার কথাটা ঠিক। তারপর যদি ঠিক হয় তাহলে তো আপনি বেড়ে গেলেন, আপনার কোনো সমস্যা থাকলো না। এই টিউলিপ সিদ্দিকী সম্পর্কে একটা প্রশ্ন করা হয়েছিল, তা প্রধানমন্ত্রীর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্টের আলিশা সরকার সে প্রশ্ন করেছিল, কিন্তু আমির খসরু মাহমুদ সেই প্রশ্নটা টেনে নিয়ে গেছেন, তিনি উত্তর দিয়েছেন, কিন্তু টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। তার ক্রমান্ত তো উত্তর দেয়নি। আমির খসরু ভাই, ওনার পরিবার বা ওনার নিশ্চয়ই বলে দ্বিতীয় নাগরিকত্ব আছে। ওনার বুকের কত বড় পাঠা যে উনি বলবেন টিউলিপের প্রতি অন্যায় করা হয়েছে, এটা বলতে পারবে?
এখানে যেই যে ক্ষমতায় আসছেন সেখানে সে টিউলিপের নিয়ে বলতে পারবে না এখন উনি যে টিউলিপের প্রতি অন্যায় করা হয়েছে, পারবে না, ওনার রাজনীতি। আবার ওদিকে দেখেন ব্রিটেনের ব্যাপারে উনি কোনো মন্তব্য করবেন না, কারণ কি জানে ওনার ইয়েদের টান পড়ে কিনা। সো উনি দড়ি মাছ না ছুঁই পানি, ঠিক আছে, বুদ্ধিমান, আবারও বলি বুদ্ধিমানের মতো ইয়ে করছে, এড়িয়ে গেছে। টিউলিপ হলো বিদেশি নাগরিক, তার সম্পর্কে এই দুদিনের পরে প্রধানমন্ত্রী হবে যিনি, তিনি মন্তব্য করবেন? কারণ সে জানে তার প্রতি অন্যায় করা হয়েছে, এটা তো বলতে পারছে না যে অন্যায় করা হয়েছে, বাট উনি জানে এটা অন্যায় হয়েছে। প্রত্যেকটা মানুষ জানে, যে করছে অন্যায়টা সেও জানে এটা অন্যায় হয়েছে। যেই 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 দুদকের আইনজীবীরা এটা চালাচ্ছে তারা জানে এটা অন্যায় হচ্ছে। ফোনে নাকি কথা কইছে, ফোনে কথা বলে কোন দারোয়ানের কাছে, বাড়ির দারোয়ানের কাছে, বঙ্গভবনের দারোয়ানের কাছে খবর পাইছে যে ফোনের মধ্যে ফোন করছে, আর দুইজনের মধ্যে ফোনে কথা, মাঝখানে শুনলো কেমনি? কিছু হইলো সামনে তো ধরেন একটা কার্সি তো আছে তার মধ্যে, তার এখন তো প্রধানমন্ত্রী হবেন, আর তাছাড়া 17 বছর বা 15 বছর কত বছর থাকছেন, সেখান থেকে তো উনি কিছু শিখেছেন যে এটা ভদ্রতার মধ্যে হলো তো চুপ থাকা উচিত, চুপ থেকেছে, বুদ্ধিমানের কাজ করেছে।